শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় আর্কাইভ থেকে তারকার সঙ্গে এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মাহমুদের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবের সময়সূচি। দূর করো সংশয় শঙ্কার ভার, যাও চলি তিমির দিগন্তের পার, এই স্লোগান নিয়ে শাহবাগ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সপ্তবিংশ জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব 1423। উৎসব চলবে 8 মে পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শিত হচ্ছে আমাদের ঢাকা শিরোনামে চিত্রকলা প্রদর্শনী চলবে 12 মে পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস প্রসেসে লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী সৌরভ চৌধুরীর একক চিত্রকলা প্রদর্শনী শাশ্বত অস্তিত্ব। প্রদর্শনী চলবে 9 মে পর্যন্ত। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। পূর্বে যেসব তারকা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশবিশেষ নিয়ে আর্কাইভ থেকে তারকার সঙ্গে আজকের তারকা জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আপনি যদি আপনার ক্যারিয়ারের পেছন দিকে তাকান, এই যে জার্নিটা, সেটাকে কিভাবে দেখছেন? এখনো কিছুই করতে পারিনি যা করতে চেয়েছিলাম। তো কাজেই জার্নিটা এখনো চলছে। আর সেই জন্য পেছনে ফিরে দেখার এখনো আমি মনে করি না যে সময় হয়েছে। আরো কিছুদিন পরে দেখবো যে আমার সত্যিকার অ্যাচিভমেন্ট কি। এখন আমি মনে করছি যে আমাকে আরো সামনে যেতে হবে, যাওয়া উচিত। অপূর্ণতাটা কিসের মনে হচ্ছে? যে একটা পারফেকশনে পৌঁছানোর একটা ব্যাপার থাকে যে কোনো জিনিসেই, একটা শিল্পের ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, যে কোনো জিনিসই একটা পারফেক্ট। আমার মনে হয় যে আমার পারফেকশনে পৌঁছানোর এখনো অনেক দেরি। আপনি এখনো সেই পারফেকশন চলছি, এখনো যাত্রা চলছে। যাত্রার শেষ যখন হবে তখন হয়তো পেছন ঘুরে দেখবো যে কতটা এলাম, কেমনভাবে এলাম, সেটা সার্থক হলো কিনা আশাটা। দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে লাকি ইনাম ও হৃদি হকের রচনায় এবং হৃদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। স্যার, আপনি কি ফ্রাইডেতে একটু সায়ান্নতে আসতে পারবেন? এনিথিং সিরিয়াস? না, আপনি তো জানেন স্যার, আমরা প্রতি ফ্রাইডেতে আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি ঘরটার থেকে আনন্দ দেওয়ার জন্য। এবার ওদের জন্য একটা সারপ্রাইজ আছে। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ। রাত 9টা 40 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক সুকটান। কোথাও কি লেখা আছে যে আগে ফ্ল্যাট তারপরে গাড়ি? আর এমন তো না যে আমি তোমাকে বস্তিতে রেখেছি, তোমাকে রোদে পড়তে হচ্ছে, বৃষ্টিতে ভিজতে হচ্ছে। বরং গাড়ি ছাড়া রাস্তায় বেরোলে রোদে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়। আমাকে এত ব্যাখ্যা দিচ্ছ কেন? আমি কি তোমাকে গাড়ি কিনতে না করেছি? রাত 11:30টায় প্রচার হবে সানি চৌধুরীর পরিচালনায় একক নাটক শিউলি অথবা রক্তজবার গল্প। থ্যাঙ্কস। আগে যান, দেখুন, যদি পছন্দ হয় ভাড়া নেন, তারপর থ্যাঙ্কস দেবেন। আপনি কোন দিকে থাকেন? এই ছিল এনটিভির অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। দূর করো সংশয় শঙ্কার ভার, যাও চলি তিমির দিগন্তের পার,
এই স্লোগান নিয়ে শাহবাগ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সপ্তবিংশ জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব 1423। প্রিয় দর্শক, উৎসব নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি এবং জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মাহমুদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ, এই মুহূর্তে ভালো। রাত পোহালে আগামীকাল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী এবং সেই সাথে আপনাদের উৎসব শুরু হয়েছে 4 তারিখ থেকে। সব মিলিয়ে নিশ্চয়ই খুব বেশি ব্যস্ত সময় কাটছে। এই সময়টা রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের একটু ব্যস্ততা যায়, কারণ এখন অনেকগুলো টিভি চ্যানেল আছে আর বাইরে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। আর আমাদের যেহেতু 5 দিনব্যাপী উৎসব শুরু হয়েছে 4 তারিখে, আজকে তার 4র্থ দিন, আগামীকাল উৎসবের শেষ দিন, একটু ব্যস্ততা হবেই। উৎসবটা কি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীকে ঘিরেই? এটা প্রথমে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী ঘিরে শুরু হয়নি। এটা রবীন্দ্রসঙ্গীত, আমরা এটা 27তম উৎসব। তো আমরা 27 বছর আগে যখন উৎসব করি তখন মে মাসেই হয়েছিল, কিন্তু ঠিক রবীন্দ্র জয়ন্তীকে ঘিরে না। তখন আমরা রবীন্দ্র জয়ন্তী আলাদা করে পালন করতাম। কিন্তু দেখা যাচ্ছে যে উৎসব করার শ্রেষ্ঠ সময়টাই হচ্ছে যার গান নিয়ে উৎসব, তার জন্মদিনকে ঘিরে যদি করি তাহলে বোধহয় সেটা সামঞ্জস্যপূর্ণ হয়। তাই গত 10-12 বছর ধরে রবীন্দ্র জয়ন্তীতেই আমরা রবীন্দ্র উৎসব করে থাকি। শুরুটা সম্পর্কে জানতে চাইছি যে 4 তারিখে কেমন ছিল আয়োজনটা? 4 তারিখে আমাদের আয়োজনের মধ্যে ছিল খুব প্রবীণ একজন শিল্পী, যিনি আজকের প্রজন্মের কাছে পরিচিত নন, কিন্তু এক সময় দাপটের সাথে এদেশে গান করেছেন, হামিদা হক। তাকে আমরা সম্মাননা দিয়েছি। তিনি প্রায় লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন। তো তাকে আমরা অনেক অনুরোধ করে নিয়ে এসেছিলাম। আমরা চেষ্টা করি যে প্রবীণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন, শুধু রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন, প্রবীণ শিল্পী বিভিন্ন দিকের, নজরুলের, নাটকের, আবৃত্তির, এদের সব এইরকম গুণী ব্যক্তিত্বকে আমরা প্রতি বছর সম্মাননা দিয়ে থাকি। তো সেই সম্মাননা ছিল ওনার। আর ওদিন প্রধান অতিথি ছিলেন আমাদের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, এবং সমবেত সঙ্গীত ছিল, যথারীতি একক গান ছিল। যেটা বিশেষভাবে বলতে চাই আমি, আমাদের উৎসব বা রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার মূল উদ্যোগটাই হলো যে আপনার নতুন শিল্পীদের সামনে নিয়ে আসা। নতুন শিল্পীদেরকে আপনারা কিভাবে বাছাই করে নিয়ে আসেন সামনে? এটা আমাদের একটা ছোটোখাটো প্রক্রিয়া রয়েছে। আমাদের একটা বোর্ড আছে, সেই বোর্ড, এটা যেহেতু রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের সংগঠন, সেই হেতু আমরা ঠিক শিক্ষানবিশ যারা, তাদেরকে এখানে সুযোগ দিতে পারি না। যারা কোনো ইনস্টিটিউশন থেকে পাশ করে এসছেন অথবা রেডিও টেলিভিশনে গান করছেন, আবার রেডিও টিভিতে গান করলেই তাকে আমরা কিন্তু নিই না যদি মানসম্পন্ন না হয়। কাজেই আমরা চেষ্টা করি রবীন্দ্র সঙ্গীত উৎসব যখন হয় তখন তার যেন একটা মিনিমাম মান বজায় থাকে। এবং সেক্ষেত্রে আমরা প্রতি বছরই নতুন মানসম্মত শিল্পী পাই। আমরা চেষ্টা করি দেয়ার। এছাড়া 5 দিন ব্যাপী উৎসব, আগামীকাল শেষ দিন, প্রতিদিনই কি ধরনের আয়োজন ছিল? আমাদের গত বৃহস্পতিবারে ছিল সঙ্গীতানুষ্ঠান ছিল এবং নৃত্যনাট্য চণ্ডালিকা মঞ্চায়ন করা হয়েছে। আর গতকাল শুক্রবার আমাদের ঢাকার বাইরের 2টো দল, আমাদের রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার 2টো শাখা, খুলনা এবং শেরপুর, এরা এখানে গ্রুপ পারফরমেন্স করেছে এবং অনবদ্য পারফরমেন্স করেছে। ঢাকার বাইরে যে চর্চা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের, সেটা তাদের উপস্থাপনায় আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ, খুব ভালো চর্চা হচ্ছে। ঢাকায় তো হচ্ছেই, কিন্তু ঢাকার বাইরে সীমিত সুযোগ সুবিধায় অনেক ভালো হচ্ছে। রবীন্দ্রনাথের জন্মদিন যখন হয়েছিল সেটা 25শে বৈশাখ 7ই মে ছিল, কিন্তু আমাদের এখানে যখন বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বর্ষপঞ্জি আমরা প্রচলন করা হলো, তখন আমাদের এখানে 25শে বৈশাখ 8ই মে হয়ে যাচ্ছে প্রতি বছরই। আর কলিম শরাফির জন্মদিন 8ই মে,
ওটা বৈশাখের সাথে সম্পর্কিত না। কিন্তু এখন দুজনার জন্মদিনটাই, যেহেতু কলিম শরাফী আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, তো ওনার নামে আমরা এবার থেকে একটা সম্মাননা প্রদান করছি। এবার শিল্পী পাপিয়া সারোয়ারকে আমরা সেই সম্মাননা প্রদান করব। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানের কথা তো আমরা জানলাম, কিন্তু নিশ্চয়ই সারা বছর ব্যাপী কোনো না কোনো উদ্যোগ এবং কর্মসূচি তাদের থাকে, সেটা কি ধরনের? হ্যাঁ, আমাদের সারা বছর ব্যাপী আমরা প্রতি মাসে একবার তো মিলিত হই আমরা সমস্ত সদস্যদের সাথে, এবং আমাদের ডিসেম্বর মাসে আবার 3 দিন ব্যাপী রবীন্দ্র মেলা আছে। আমাদের 22শে শ্রাবণ সামনে রয়েছে। এছাড়া প্রতি মাসে শ্রোতার আসর, তারপরে ওয়ার্কশপ, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা এবং প্রশিক্ষণ, এসবগুলো কাজ আমরা চালিয়ে যাচ্ছি, যাতে করে শুধু একটা দিনকে উপলক্ষ করে যেন আমাদের কর্মকাণ্ড সীমিত না থাকে। কারণ আমাদের কর্মকাণ্ডটা হলো রবীন্দ্রসঙ্গীতের প্রচার প্রসার এবং বিশেষ করে নতুন প্রজন্মকে আকৃষ্ট করা। এবং তারও একটা উদ্দেশ্য রয়েছে। রবীন্দ্রসঙ্গীত হলো কিছুটা শান্ত, সমাহিত, এক ধরনের আমি কি বলবো, মানে তপস্যা, ধ্যান। হ্যাঁ, এরকম একটি সঙ্গীত। তো সেদিকে যদি কিছুটা হলেও আমরা নতুন প্রজন্মকে ফিরিয়ে আনতে পারি, তাহলে বোধহয় এই যে এত হানাহানি, এত অশান্তি, এটা আমাদের খুব ক্ষুদ্র প্রচেষ্টা একটা। সবাই মিলে সব সেক্টর থেকে একসাথে যদি এটা করা হতো, তাহলে হয়তো অনেক তাড়াতাড়ি সম্ভব হতো। তো আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় এটা চেষ্টা করে যাচ্ছি যে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে যতটা সম্ভব কিছুটা হলেও মানুষকে প্রশান্তি দান করা। অনেক বছর ধরে তো রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কাজ করছে এবং প্রচার প্রসার, এবং আপনি যেটা বললেন নতুন প্রজন্মকে আরও বেশি উৎসাহ প্রদান করা। তো এত বছর ধরে কাজ করে সেই শুরু থেকে এখন কি মনে হচ্ছে যে কোথায় প্রাপ্তি, কোথায় অপ্রাপ্তি, আসলে কোন অবস্থায় আছে রবীন্দ্রসঙ্গীত? আমরা কোনো প্রাপ্তির আশায় এটা করি না, আমরা করছি আমাদের নিজেদের তাগিদ থেকে। তবে প্রাপ্তি নেই যে তাও বলবো না। একবিংশ শতাব্দীর এই অবস্থায় এসে যখন সারা বিশ্বে একটা অস্থিরতা, একটা মানে কি বলবো, অশান্তি বিরাজ করছে সমগ্র বিশ্বে, আমাদের দেশ তো বিশ্বের বাইরে না, সেরকম একটা অবস্থায় এরকম মানে শুদ্ধ সঙ্গীতের চর্চা আমাদের দেশে করা খুব মানে এখন একটু কষ্টকর হয়েই দাঁড়িয়েছে। তো তারপরেও আমরা যে প্রতি বছর প্রায় 100 শিল্পীকে জনগণের সামনে উপস্থাপন করতে পারছি, এবং তার থেকে কয়েকজন হয়তো একসময় দেশের শ্রেষ্ঠ শিল্পী হয়ে দাঁড়ায়। তার মানে নতুন প্রজন্মের ভেতরে আমরা রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছি এবং আপনারা বাড়াতে সক্ষম আমরা হচ্ছেন। চেষ্টা করছি, আমরা সক্ষম হয়েছি কথাটা বলা একেবারেই বেশি হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, বিকৃতি হচ্ছে, রবীন্দ্রসঙ্গীতের বিকৃতিও যে নেই তা না, কিন্তু বিকৃতি থাকছে না, সেটা থাকবে না, আসলে থাকে না। কারণ যেটার মূল যে জায়গাটি ইতিহাসে, সেটাই বেঁচে থাকে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা রবীন্দ্র জন্মজয়ন্তী সামনেই, তো আমরা যদি আপনার কাছ থেকে ছোট্ট করে একটু গানের কিছু অংশ শুনি। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে আলোর ভাষায় আকাশ ভরে ভালোবাসায়, তখন তারি ধুলায় ধুলায় জাগে পরম বাণী।
গামের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি। সত্যি খুব ভালো লাগলো, যেন মনে হলো একেবারে এই গানের কথাগুলো এই সময়ের জন্য প্রাসঙ্গিক। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, একসাথে এনটিভিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্যে, এবং এনটিভির মাধ্যমে আমি সবাইকে, দেশবাসীকে জানাচ্ছি রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।